90% বেশি মুসলমানের দেশ, আমাদের প্রধান বিরোধী দল ওনারা ইসলামিক চিন্তা ভাবনাকে মূল যে ফ্রন্টে নিয়ে এসে কথাবার্তা বলেন। কিন্তু আমি যখন বলছিলাম যে বাজেটের লাস্ট কয়েকদিন বাকি আছে, যেটা মিসিং ইজ, আমার আগের বক্তব্যে বলেছিলাম, সংসদে আজকেও বলবো, সেটা হচ্ছে আমরা ওনাদের বাজেট বিশ্লেষণে কয়েকটা পয়েন্টস শুধু পাই, র্যান্ডম পয়েন্টস, কিন্তু ওনারা কোনো তাত্ত্বিকভাবে প্রিন্সিপাল লেভেলেও ওনারা অ্যানালাইজ করতে পারেন নাই। যেটা হচ্ছে আমাদের, যদি আমি ইসলামিকভাবেও চিন্তা করি, সূরা ইউসুফ, কুরআনে আমাদের ন্যাশনাল বাজেটিং ফিসক্যাল প্ল্যানিং নিয়ে কিন্তু অলরেডি একটা গাইডেন্স দেওয়া আছে। সেই গাইডলাইনটাকে মাথায় রেখে যদি আমরা কম্পেয়ার করি এই বাজেটে কি আছে কি নেই, সেটা দিয়েও কিন্তু একটা ভালো ওনারা বিশ্লেষণ করতে পারতেন, যেটা আমার কাছে মনে হচ্ছে মানে ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট মিসড আউট হয়ে গেছে এখন পর্যন্ত। বাজেট বক্তব্য চলছে এবং আমার বাজেট বক্তব্য অলরেডি আমি করে ফেলেছি। আমি ধন্যবাদ জানাতে চাই যে আমাকে 10 মিনিটের মতো সময় দেওয়া হয়েছিল। সো মোটামুটি আমার কি পয়েন্টস যেগুলো আমি অলরেডি কভার করেছি, ইন্টারনেটে অ্যাভেলেবল আছে, আপনারা অবশ্যই দেখতে পারবেন। বাট আমার বক্তব্যের মধ্যে যেটা সারসংক্ষেপ ছিল, আমি যদি খুব সংক্ষেপে বলি, সেটা হচ্ছে আমি চেষ্টা করেছি, আসলে বাজেটটা বিশাল বড় বাজেট। এবারের বক্তব্যটা ছিল বাংলাদেশের ইতিহাসকে পৃথিবীর ইতিহাসে ওয়ান অফ দি লংগেস্ট স্পিচ, এবং এর প্রেক্ষাপটটা আসলে বলার ব্যক্ত রাখে না যে আমরা জানি আমাদের কি কঠিন সময় দিয়ে যাচ্ছি, এবং এখনকার বাজেট শুধুমাত্র পিছনের ইতিহাস যে আমরা যে প্রেক্ষাপট আছে ওটাকে বিশ্লেষণ করে সামনের পথ নির্দেশনা তৈরি করা, সেটারও বিষয় আছে। সো আমরা লাস্ট 25 ইয়ার্স, সামনে 25 ইয়ার্স সব কিছু নিয়ে আসলে গবেষণা করার প্রয়োজন ছিল। সো আমার বক্তব্যের মধ্যে আমি যেটা হাইলাইট করেছিলাম যে এবারের বাজেট শুধু অ্যানুয়াল প্ল্যানিংটাকে ফোকাস করা হয় না, এটা নিয়ে একটা স্ট্র্যাটেজিক মাইলস্টোন ক্রিয়েট করা হয়েছে থ্রু কিছুটা আমি বলবো স্ট্র্যাটেজিক্যাল শিফট নিয়ে। প্লাস আমি দেখিয়েছিলাম যে বাজেটের মধ্যে আমি যদিও আমি ব্যারিস্টার, দীর্ঘ 2 দশকের বেশি আমি আইন পেশার সাথে জড়িত, কিন্তু আমি দীর্ঘ সময় বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানে উচ্চ পদে কাজ করেছি। সো আমি ব্যবসায়ীদের কষ্ট বুঝি, নিজে ব্যবসায়ী প্রতিনিধি ছিলাম। সো ব্যবসা খাতে এবারের বাজেটকে আমি শুধু না, আমার মনে হয় সবাই মিলে হাইলাইট করা হয়েছে যে এটা সবচেয়ে বেশি ব্যবসা বান্ধব বাজেট বাংলাদেশের ইতিহাসে, এবং সেটার কী কী কারণে আমি বলেছিলাম সেটারও আমি যে কি পয়েন্টসগুলো কভার করেছি। একটা পয়েন্ট আমার বক্তব্যের সময় শেষ পর্যায়ে এসে আসলে সময় ছিল না বলে আমি কভার করতে পারি নাই। সো আমি চাচ্ছিলাম যে আজকে আমি ওই জায়গাটা দিয়ে শুরু করব। সেটা হচ্ছে, আমরা যখন বাংলাদেশ 90% বেশি মুসলমানের দেশ, আমাদের প্রধান বিরোধী দল ওনারা ইসলামিক চিন্তা ভাবনাকে মূল যে ফ্রন্টে নিয়ে এসে কথাবার্তা বলেন। কিন্তু আমি যখন বলছিলাম যে বাজেটের লাস্ট কয়েকদিন বাকি আছে, যেটা মিসিং ইজ, আমার আগের বক্তব্যে বলেছিলাম, সংসদে আজকেও বলবো, সেটা হচ্ছে আমরা ওনাদের বাজেট বিশ্লেষণে কয়েকটা পয়েন্টস শুধু পাই, র্যান্ডম পয়েন্টস, কিন্তু ওনারা কোনো তাত্ত্বিকভাবে প্রিন্সিপাল লেভেলেও ওনারা অ্যানালাইজ করতে পারেন নাই। যেটা হচ্ছে আমাদের, যদি আমি ইসলামিকভাবেও চিন্তা করি, সূরা ইউসুফ, কুরআনে আমাদের ন্যাশনাল বাজেটিং ফিসক্যাল প্ল্যানিং নিয়ে কিন্তু অলরেডি একটা গাইডেন্স দেওয়া আছে। সেই গাইডলাইনটাকে মাথায় রেখে যদি আমরা কম্পেয়ার করি এই বাজেটে কি আছে কি নেই, সেটা দিয়েও কিন্তু একটা ভালো ওনারা বিশ্লেষণ করতে পারতেন, যেটা আমার কাছে মনে হচ্ছে মানে ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট মিসড আউট হয়ে গেছে এখন পর্যন্ত। সো আমি ওইখান থেকে যদি একটু হাইলাইট করি যে আমাদের কোরআনেও কিন্তু বলা হয়েছে ন্যাশনাল প্ল্যানিং ফিসক্যাল প্ল্যানিং শুড নট বি অ্যান অ্যানুয়াল এক্সারসাইজ অনলি, ই শুড বি, যা আমাদের একটু আগে বক্তা বলে গেছেন, ঝুঁকির কথা চিন্তা করতে হবে, আমাদের ভালনারেবিলিটি, ইকোনমিক ফোরকাস্টিং, সব কিছুকে চিন্তা করে বাজেটের মধ্যে অ্যাড্রেস করতে হবে। এখানে শুধুমাত্র আমরা যদি যেটা আমরা দেখে গেছি যে আমাদের আওয়ামী লীগ গভর্নমেন্ট কীভাবে আপনার হচ্ছে যে ওনারা ভালনারেবিলিটির কথা মাথায় রাখে নাই, ওনারা সহজে আমাদের যেটা ন্যাশনাল ফরেন কারেন্সি রিজার্ভ ছিল সেখান থেকে ওনারা মেগা প্রজেক্ট চুরি করার জন্য ডাইরেক্ট লোনের ব্যবস্থা করে দিয়েছিলেন। এতে করে কি ক্ষতি হয়েছে, যখন সারা ওয়ার্ল্ড ওয়াইড একটা যুদ্ধ লেগে গেল, ওনারা রিয়ালাইজ করলেন ফরেন রিজার্ভকে তো ওনারাই খালি করে ফেলেছেন, পেট্রোলের দাম বাড়লো, দেশের ইকোনমি ক্র্যাশ করলো। সো ওনাদের যে দূরদর্শিতা অভাব, সেটা আসলে আমরা যদি ইসলামিক যে ওয়ে অফ থিঙ্কিং করতো তাহলে এটা থাকতো না। কিভাবে এবারের বাজেটে আমি মনে করি যে আমরা সূরা ইউসুফের আলোকেও এই বাজেটটা খুবই সময়োপযোগী।
সূরা ইউসুফের মধ্যে খাদ্য নিরাপত্তার কথা খুব বেশি এমফাসাইজ করা হয়েছে। আমাদের ম্যানিফেস্টো তথা আমাদের বাজেটের মধ্যে আপনারা দেখবেন এগ্রিকালচার ইন্ডাস্ট্রিকে নিয়ে কীভাবে চিন্তা করা হয়েছে, ফার্মার্স কার্ডের মতো ডাইরেক্ট টার্গেটেড ইনসেন্টিভ দেওয়া হচ্ছে। এছাড়া সূরা ইউসুফে আরেকটা ইম্পর্টেন্ট যে প্রিন্সিপালের কথা আসে সেটা হচ্ছে আমদানি নির্ভরতা কমানো, রপ্তানিতে আরও বেশি ইমপ্রুভ করা, সেটাও আমাদের বাজেটে অসংখ্য স্টেপস নেওয়া হয়েছে। স্ট্রাকচারাল ইমপ্রুভমেন্টের স্টেপস নেওয়া হয়েছে, প্লাস সেক্টর স্পেসিফিক ইনসেন্টিভ যে সিম্পলিফিকেশন বিভিন্ন ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। এছাড়া অপচয় রোধের আমরা যেটা একটা কমন কমপ্লেন, এবং এটা আমি মনে করি এটা বাস্তব কমপ্লেন যে আমাদের দেশে দুর্নীতি হয়, এদেশে সিস্টেমেটিক্যালি একটা করাপশনের সিস্টেম গ্রো হয়ে গেছে। এটা থেকে বের হয়ে আসতে কী করা লাগবে? অটোমেশন করতে হবে। এবং আমাদের মাননীয় অর্থমন্ত্রী ক্লিয়ারলি ট্যাক্সেশনে যেহেতু দুর্নীতি নিয়ে সবচেয়ে বেশি কমপ্লেন আসে, উনি অটোমেশন, ফেসলেস প্রসেস, আপনার ট্যাক্স অডিট থেকে শুরু করে সব প্রসেসে স্টেপসে কীভাবে ডিজিটালাইজেশন করবে সেটারও কিন্তু উনি মাইলস্টোন ডিরেগুলেশনের কনসেপ্ট উনি শেয়ার করে দিয়েছেন। সো এটাও আমি মনে করি আমাদের ইসলামিক ওয়ে অফ থিঙ্কিং গেলে দিস ইজ অলসো ভেরি মাচ অ্যাপ্রিসিয়েবল। নেক্সট যেটা হচ্ছে যে আমাদের সোশ্যাল সেফটি নেটও কিন্তু আমাদের ইসলামের প্রিন্সিপাল বলে সঞ্চয়ভিত্তিক অর্থনীতি। আমরা আমাদের সোসাইটিতে যারা প্রান্তিক জনগোষ্ঠী আছে তাদেরকে কিভাবে আমরা যে সেভিংসে এনকারেজ করা যায়, ফ্যামিলি কার্ড ইজ দ্য বেস্ট এক্সাম্পল, যেটা আমরা আমাদের সরকারের একটা আমি বলবো যে সাউথ এশিয়ার মধ্যে আমরা একটা যুগান্তকারী পদক্ষেপ নিয়েছি, যেখানে ফ্যামিলির যে মেইন যে বাংলাদেশের সোসাইটিতে যদিও আমরা নারীদেরকে নিয়েও আমাদের একটা কনফিউশন আছে, কিন্তু আপনি প্রত্যেকটা ফ্যামিলি এজ এ ইউনিট চিন্তা করলে মাই কিন্তু সঞ্চয়টা সাধারণত ম্যানেজ করেন। সো আমরা ফ্যামিলি কার্ডের মাধ্যমে সঞ্চয়ভিত্তিক অর্থনীতিকেও কিন্তু আমরা এনকারেজ করছি। এছাড়া দারিদ্র রোধে আমাদের আসলে সেটা হচ্ছে যে আমরা কোনো স্মল থোক বরাদ্দ না দিয়ে স্কিল ডেভেলপমেন্টে যেসব প্রোগ্রামিং করা হয়েছে, তরুণ সমাজকে, নারীদেরকে কিভাবে উদ্যোক্তা তৈরি করা হবে সেটাও আমি মনে করি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমাদের বাজেটের মধ্যে মাল্টিপল ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে বিভিন্ন জব কেন্দ্রিক, এক একজনকে আমাদের উদ্যোক্তাদেরকে জন্য। এছাড়া আমরা যেসব আমাদের মানব শক্তি আমরা বিদেশে আমরা রপ্তানি করি তাদের কথাও চিন্তা করে। অ্যান্ড লাস্টলি যেটা হচ্ছে যে মেরিটোক্রেসি বেস, আমি করাপশনের কথা বলেছি যে করাপশন থেকে বের আসতে হলে আমাদেরকে অবশ্যই এমফাসাইজ করতে হবে অটোমেশন, ডিজিটালাইজেশন, এআই ভিত্তিক যে সিস্টেম ইন্টিগ্রেশন। সো এই জিনিসগুলো কিন্তু আমাদের বাজেটে অসংখ্যবার বিভিন্ন সেক্টর স্পেসিফিক চেঞ্জের কথা রিকমেন্ড করা হয়েছে। সো আমি মনে করি যে আমাদের বিরোধী দল এই সব পয়েন্টসগুলো ওনারা আসলে অ্যাপ্রিসিয়েট করা উচিত ছিল, যেহেতু ওনারা ইসলাম নিয়ে চিন্তা করেন। এছাড়া আমাদের একটু আগে আমাদের প্রফেসর স্যার যে ঘাটতি নিয়ে কথা বলেছেন, আমার খুব পছন্দ হয়েছে এগ ডেফিসিয়েন্সির কথা। ইট ইজ অ্যান ফ্যাক্ট, সেটা হচ্ছে যে আমাদের দেশে এথিক্যাল কালচার ডেভেলপ আসলে হয়ে ওঠে নাই। কেন হয়ে ওঠে না? যখন ফেসিস্ট সরকার যেভাবে জুলুম করেছে সেখানে আসলে এথিক্স মানুষের পেটে লাথি দেওয়া হয়েছে, গুম খুন হত্যা নির্যাতন করে অসংখ্য মানুষকে যখন আমি চোখের সামনে দেখেছি, তখন এথিক্স খুব তাত্ত্বিক শোনায়, মানুষ তখন হয়ে যায় যে শক্তিশালী সেই দখল করে থাকে সব কিছু। সো এই অবস্থাতে আমাদের কিন্তু সোশ্যাল ফেব্রিকটা যে নষ্ট হয়ে আছে সেটা কিন্তু আমাদের বাজেট স্পিচের মধ্যে অ্যাকনলেজ করা হয়েছে, এবং এটাকে ইমপ্রুভ করার জন্য কিন্তু বিভিন্ন পদক্ষেপের কথা বলা হয়েছে। আমাদের শিক্ষাকে আমাদের যুগোপযোগী করতে হবে। শিক্ষাতে শুধুমাত্র আমরা যে কর্মক্ষেত্রে না, একটা মানুষকে গুড সিটিজেন হিসেবে তৈরি করার জন্য যেসব এথিক্যাল পয়েন্টস আছে সেগুলো নিয়ে আসার কথা বলা আছে। গুড গভর্নেন্সের কথা আমি অলরেডি টাচ করেছি। সো আসলে আমাদের এই বাজেটটাকে আমি মনে করি যে এটা একটা বলার খাতিরে বলা না, আমি নিজে বিশ্বাস করি, বিভিন্নভাবে অ্যানালাইসিস করে আমি দেখেছি এই বাজেটটা আসলেই একটা ইনক্লুসিভ, একটা ফিউচার লুকিং, একটা স্ট্রং কনফিডেন্ট বাংলাদেশ গড়ার জন্য যা ইনগ্রিডিয়েন্ট দরকার তার সবই আছে। সো আমার সবচেয়ে ভালো লাগছে যে এনডিএম খুবই ভালো অ্যানালাইসিস করেছেন, এবং ওনার শুধু একটা পলিটিক্যাল পার্টি হিসেবে ওনার যেসব রিকমেন্ডেশন দিয়েছেন সেগুলো আমার কাছে খুবই যৌক্তিক মনে হয়েছে, যেগুলো আসলে আমাদের এই বাজেটটা ইমপ্লিমেন্ট করা শুধু সরকারের দায়িত্ব না, এটা আমাদের সবার দায়িত্ব। আমরা প্রত্যেকটা মানুষ এই দেশে যারা বসবাস করি, আমাদের সবার জন্যই নতুন বাংলাদেশ প্রয়োজন। তাই এনডিএমের এই যে প্রস্তাবনাগুলোকে আমি ওয়েলকাম করি। আমি মনে করি যে এখানে আমাদের সবাই সবার
স্থান থেকে আমরা চেষ্টা করব এই বাজেটটাকে বাস্তবায়ন করার, এবং নতুন বাংলাদেশ করতে হলে কিন্তু আমাকে নিজেকেও নতুন করতে হবে। আমরা যদি গুড সিটিজেন না হই, সুনাগরিক না হই, আমরা যদি আমার জায়গাতে দাঁড়িয়ে যতটুকু দেশের জন্য করা সম্ভব তা না করি, তাহলে কিন্তু এই নতুন বাংলাদেশের স্বপ্নই থেকে যাবে। তাই আমি সবাইকে আহ্বান জানাবো যে আমরা যেন চেষ্টা করি এই বাজেট নিয়ে কিভাবে দেশকে আরও সুন্দর করা যায়, এবং ওভারঅল এই বাংলাদেশটাকে নতুন বাংলাদেশ গড়ে তুলতে যেন সবাই পদক্ষেপ নেই। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।